আজকে খুব যন্ত্রণার সাথে আমার এই লাইফটাই আসা, মানে এই যন্ত্রণার ভাগ অন্য কাউকে দেয়া মানে বুঝতে পারবে না, সেই বুঝবে যাদের কষ্ট আছে। বয়সও পেরিয়ে যাচ্ছে, জীবনের ভালো ভালো অধ্যায় ভালো ভালো সময়গুলো কিন্তু পার করে যাচ্ছি একের পর এক। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, জানি না এর শেষ কোথায়। এত চিৎকার করে করে বলছি, এত আসপথ থেকে শুরু করে ধর্না থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছি, কেউ কিন্তু দেখছে না। দেখেও তারা দেখছে না বা আমাদের নিয়ে কোনো কথা বলছে না। যাদের বয়স কম আছে, যাদের 22, 23, 24, 25 বছর বয়স, তাদের চাপটা কিছুটা হলেও কম। কিন্তু তাদের 27, 28, 29, 30, 31, 32 থেকে 40-এর কাছাকাছি বয়স, তাদের কিন্তু একটা চাপ কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং সামনের দিনে আসবে, আরও আসবে। আজকে আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি যে একটা কর্মসংস্থানটা কত জরুরি। এই অপেক্ষায় না থেকে হয়তো অন্য কোনো পেশায় গেলেই মনে হয় ভালো হতো। কিছু ভালো লাগছে না আজকে, সেই কারণে লাইভে আসা। আমার একটা অনুরোধ প্রত্যেকের কাছে, আপনারা একবার অবরুদ্ধ করতে রাজপথে নামুন। আমি জানি না আমি কেমনভাবে শক্তিটা পাচ্ছি এত কষ্টের মধ্যে থেকেও। একটাবার সবাই পথে নামুন, এই রিকোয়েস্টটা করব প্রত্যেককে। শুধু আমার যন্ত্রণা, এই যন্ত্রণা 23 জেলায় অনেকেই যারা অপেক্ষায় রয়েছে যে কোনো একটা কর্মসংস্থান পাওয়ার পর একটা সেটেলমেন্ট হব, সেই জায়গাটা কিন্তু অধরা হয়ে যাচ্ছে। আর যেভাবে শূন্যপদের বিভিন্ন দিকে শুনতে পাচ্ছি, আমি জানি না এগুলো সঠিক কিনা, তো আরও একটা ভয় কিন্তু নিজের মনের মধ্যে কাজ করছে। একটা ভয় কিন্তু মনের মধ্যে থাকছে যে কি হবে। এরপরেও বাড়িতে বসে থাকবেন? আমি তো বলেছি সামনে আমি থাকবো, আমার উপর দিয়ে যাবে সবকিছু। গত যে আইন অমান্য একবার হয়েছিল, মানে সরি আইন অমান্য বলছে, অভিযান হয়েছিল, বিকাশ ভবন অভিযান, ভুল বললাম, বিকাশ ভবন অভিযান। প্রশাসন একদিকে আমার আমার হাত টানছে, আর একটা হাত বাম হাত আর ডান, মানে ডান হাতটা টানছে 22 স্টেট। তো তখন বুঝেছিলাম যে লড়াইটা কত স্বপ্ন এইভাবে রাজপথে পড়ে থেকে তাদের জোরটা একটা পুলিশের থেকে কত বেশি। আমার দুই দিকে দুজন ধরে টান, মানে এদিকে পুলিশেরা টানছে, ওদিকে আমাদের টেট উত্তীর্ণরা হবু শিক্ষকরা টানছে। কেন আন্দোলন করতে হবে বলুন তো? এই জায়গাটা কেন যেতে হবে? কারোর কানের দুল ছিঁড়ে যাচ্ছে, কারোর হাতের আংটি হারিয়ে যাচ্ছে, কারোর পায়ে চোট লাগছে, কারোর মাথায় চোট লাগছে, এই জায়গাটা কেন যেতে হবে? আজকে বলুন তো আমাদের আর মানে নতুন করে কি পাওয়ার আছে বলুন? এটা কথা নয়, লাইভ নয়, শুধু লাইভ করছি না, ঘরে বসে জানুয়ারি মাসে প্রত্যেককেই বলবো, উত্তীর্ণ যে যেখানে থাকুন না কেন জানুয়ারি মাসে আসুন। এভাবে চলতে পারে না, একটা সিস্টেম এভাবে চলতে পারে না। আজকে একটা নির্দিষ্ট ডেটে টেট পাস কেউ বসে থাকবে না বলে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো, সেই প্রতিশ্রুতি কোনো বাস্তবায়িত নেই। উপরন্ত কোনো চিন্তা ভাবনা নেই, নতুন নতুন করে নিয়োগ কোর্ট থেকে অর্ডার আসছে, সেই নিয়োগগুলো বসে বসে করছেন। এভাবে একদম ছেলে বলানো কথা যেখানে যাচ্ছি যে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে, নিয়োগ হবে সবার, এগুলো আর চলতে পারে না। যারা একসাথে হাতে হাত মিলিয়ে যারা লড়াইগুলো করি, তারপরেও যারা বাকি আছে তাদের উদ্দেশ্যে বলছি যে জানুয়ারি মাসে আসুন। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু আমরা অবরুদ্ধ করছি, অভিযান চালাবো। পুলিশ প্রশাসন যা পারে করে দেখে নিক, আমরা আছি, আমরা যাব। আমরা কারোর উপর বল প্রয়োগ করব না। আমরা খালি হাতে সত্যাগ্রহের দাবিতে, সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ, সত্যাগ্রহ, আমাদের সত্যের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে নামবো, অহিংসভাবে রাজপথে নামবো আমরা। শুধু এটুকু বলবো, আমি সামনে আছি, আমার উপর দিয়ে যাওয়া হবে। 23 জেলার উত্তীর্ণ এখনো অনেকে আছেন যারা সবকিছু হচ্ছে তাদের, তারা ইন্টারভিউ থেকে শুরু করে তারা নিজের কাজগুলো সবাই করছেন, কিন্তু রাজপথে আসার বেলায় তখন যত সব প্রবলেম দেখতে পাই আমি। আর এই সব মানুষগুলো আমাকে একদম টেক্সট করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, কল করবেন না। যারা কোনোদিন আন্দোলনে আসেনি, যারা কোনোদিন রাজপথে লড়াই করেনি, তারা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা টেক্সট করবেন না। আমি একদম পুরোপুরি আমি লাইভে বলে দিলাম, কোনো ফোন করবেন না। দীর্ঘ 2 বছর এইভাবে মানে উত্তীর্ণ হয়ে বাড়িতে বসে আছি, আর টেট কোনো কারণে কেউ ফেল করলো একটা টেটে, তারাও কিন্তু নতুন টেট দেবে, তারাও বসে আছে। 2024-এর টেট হলো না, 25-এ গিয়ে
কবে হবে তার কোনো ঠিক নেই। প্রত্যেক বছর রেগুলারলি হবে না কেন, রেগুলারলি নিয়োগ হবে না কেন? একটা টেট নিল, তাদের রিক্রুটমেন্ট হলো না, আবার নতুন করে 23 টেট নিল। তারাও তো বেচারা, তারাও তো অপেক্ষা করে রয়েছে, তাদেরও উত্তীর্ণ দরকার, 1 বছর হলো রেজাল্ট পাবলিশ করতে পারেনি। ভাবুন তো এগুলো, এটা মানুষকে আশা জাগানো নয়? 23-এর টেটটা নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। তারাও তো বসে আছে, তারাও তো সংঘবদ্ধভাবে, তারা কয়েকজন 2-4 জন তারা আছে, তারাও ভাবছে যে আমরা ইন্টারভিউয়ে বসবো। 22-রাও ভাবছে যে আলাদা আমরা ইন্টারভিউ চাই, কারণ আমরা 2017 সালের প্রাথমিক টেটের নোটিফিকেশন, তার দীর্ঘ 5 বছরে কোনো টেট হয়নি, আমাদের আলাদা করে নিয়োগ চাই। তো দেখুন, প্রত্যেকটা একটা যুব সম্প্রদায়কে কিন্তু দিন দিন ধ্বংস করা হচ্ছে। আজকে বললে কথাগুলো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। যাদের ব্যাকআপ নেই তারা কিন্তু রাস্তায় পড়ে আছি আমরা, যাদের ব্যাকআপ নেই, যাদের ফ্যামিলি ব্যাকআপ নেই, ফ্যামিলিতে আলাদাভাবে সাপোর্ট পায় না, তাদের মতো বাজে অবস্থা কিন্তু আর কারণ নেই। হয়তো সামনে থেকে আপনারা দেখছেন বেশ ভালো আছি বা ভালো আছে অনেকে, কিন্তু না, মোটেও ভালো নেই। আজকে তীব্র মানসিক যন্ত্রণা থেকে লাইভ করছি। অনেকেই ফোন মেসেজ করেছিল, ফোন ধরছি না, মেসেজ রিপ্লাই দিতে পারছি না, ভালো লাগছে না আর। ডিসেম্বর মাসেই আমরা অবরোধটা করতাম, কিন্তু ডিসেম্বর মাসে আমরা সবভাবে তৈরি। ডিসেম্বর মাসে ম্যাক্সিমাম সময় কোর্ট আদালত যেগুলো খোলা থাকে না, তো সেই কারণে আমরা ডিসেম্বর মাসটা বাদ রেখেছি। অনেকেই বিভিন্ন দিকে ঘুরতে ফিরতে যায়, যার ফলে ডিসেম্বর মাসটা আমরা কোনো এই ধরনের কোনো মানে অভিযান করছি না। তো ডিসেম্বর মাসে আমরা চেষ্টা করছি, আজও কয়েকবার কল করেছিলাম শিক্ষা দপ্তর এবং আমাদের প্রাথমিক পর্ষদ, যাতে ওখানে কথা বলি আমাদের বিষয়টা নিয়ে। 5%-এর ব্যাপারটা জানুয়ারি মাসে দেবে, সেটা নিয়ে ঝুলবে আরও 1 মাস। তো এগুলো আর কতদিন চলবে? শুধু নিয়োগ নোটিফিকেশন নয়, আমাদের শূন্যপদটা নিয়ে ভাবতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এই মানসিক যন্ত্রণায় প্রত্যেকে আছি। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া একমাত্র অবরুদ্ধ করতে হবে, সে বিকাশ ভবন হোক আর পর্ষদ হোক, প্রাথমিক পর্ষদ হোক। এই শীতের, এই তীব্র শীত এখন বর্তমানে, খোলা আকাশের নিচে রাত কাটাবো আমরা, সেইভাবে মানসিক প্রস্তুতি নিন। আমি সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট বলছি, আমরা কিন্তু অবরুদ্ধ করব। আমাদের উত্তীর্ণ যে কথা ছিল, মিডিয়ার সামনে কথা ছিল যে টেট পাস কেউ বসে থাকবে না, একটা টেট পাস যাতে না বসে থাকে সেই কাজটা করতে হবে। সে কিভাবে করবেন আমরা জানি না, কিন্তু প্রতিশ্রুতি কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, টেট উত্তীর্ণ কেউ বসে থাকবে না। সেখানে বিএড বেরিয়ে গেছে, আরও উত্তীর্ণের সংখ্যা কমে গেছে, বৈধ ডিগ্রির সংখ্যা অনেক কম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি পথে না নামতে পারেন, এখানে কিন্তু কেউ আপনার চাকরিটা কিন্তু কেউ করে দেবে না। যে যার জায়গা থেকে চেষ্টা করছে, এক দল রয়েছে তারা নিজেও পাবে না, অন্যদেরও পেতে দেবে না। বিভিন্নভাবে যাতে রিক্রুটমেন্টটা ডিলে হয়, রিক্রুটমেন্টটা যাতে ঝুলিয়ে দেওয়া যায়, এই কাজ তাদের। আমরা তো দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে সব হয়তো প্রকাশ করা হয় না, দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশন চাই, পরিষ্কার কথা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। কিন্তু সামনে আমি থাকবো। একটা 17-র নোটিফিকেশন, 17 টেট নোটিফিকেশন, তার নিয়োগ এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারলো না। কি কাজ হচ্ছে? আইনি জটিলতাটা কেন তৈরি হচ্ছে? তার জন্য দায়ী কে? এই ওবিসি মামলা, তার জন্য দায়ী কে? আর রিক্রুটমেন্ট করা যাবে না ওবিসি মামলার জন্য, সেটা কোথাও লেখা আছে? কোনো রিটে বা কোনো হাইকোর্টের অর্ডারে কি লেখা আছে যে রিক্রুটমেন্ট আপনারা করতে পারবেন না? প্রসেসটা তো চালিয়ে যাওয়া যেতে পারে। এই কেসটা তুলে দিয়ে সাবজেক্ট টু আউটকাম দিয়ে অন্তত প্রসেসটা শর্ট নোটিশ দিয়ে তো অনলাইন ফর্ম ফিল আপটা করে রাখা যেতে পারে। ওবিসি যে যেমন আছে সেইভাবে অনলাইন ফর্ম ফিল আপটা করবে, পরবর্তীকালে অর্ডার হবে, যে সেই অর্ডার মোতাবেক কাজ হবে, সেটুকু তো করা যেতে পারে। আমরা আসুন, না হলে সম্ভব না কিন্তু এটা। পরপর বিভিন্ন জায়গা মানে কখনো বিভিন্ন ডুয়েল ডিগ্রি থেকে শুরু করে তারা বিভিন্নভাবে অর্ডার বের করবে, সেভাবে পর্ষদ লড়ছে কি না জানি না, দেখতে পাচ্ছি। তো এইরকম
অর্ডার বের করে এনে কিন্তু পরপর কিন্তু রিক্রুটমেন্ট এই পিছনের টেট থেকেই হবে। আর 2022-এ স্বচ্ছ টেট মুখ থুবড়ে পড়ে থাকবে রাজপথে। ঘরে বসে বসে এর মেসেজ তার মেসেজ আমার, এইরকম করে করে না ঘোরাঘুরি করে উত্তীর্ণরা রাজপথে নামুন। একটা কর্মসংস্থান দেয়া কিন্তু একটা সরকারের কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবেন। আর তাছাড়া আমরা উত্তীর্ণ, আমরা একটা প্রসেস এগিয়ে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। আর শূন্য পদের দাম বলি, কেউ বলছে 12,000, কেউ বলছে 18,000, কেউ বলছে 25,000, কেউ বলছে 30 ওভার হবে। এই তথ্য কেউ জানে না, কিন্তু শূন্য পদ একবার দেওয়া হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আসুন, কথা বলবে আমাদের মুখোমুখি, সেই জায়গাটা তৈরি করুন প্রত্যেককে। আর বলবো লাইভটাকে আপনারা শেয়ার কমেন্ট করুন, 22 স্টেট যে যেখানে আছে দেখুক। যারা চাকরি করছে তাদের ব্যাপারটা আলাদা, আর যারা উত্তীর্ণ হয়ে 2 বছর পড়ে আছে আমাদের বুকে আগুন জ্বলে না। আমি সবার কথা বলছি না, যারা আসতে চায় না, এই সুবিধাবাদী এইসব মানে যারা আছে টেট কোয়ালিফাইড, এদের জন্য কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনটা আসছে না। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় শুধু বিপ্লবের ডাক দেবে, কিন্তু রাজপথে মাটিতে দেখা যায় না। ধর্ণা না করলে কোনোদিন নোটিফিকেশন আসবে না। ধর্ণার পারমিশনটা তো কোর্ট থেকে নিতে হয়, কোর্টই তো পারমিশন দিচ্ছে না। কোর্ট বলছে এখানে আর্জেন্সি নেই। নবান্নের সামনে ধর্ণার ব্যাপারটা নিয়ে বলছি। আমরা কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছি, রোস্টার চেঞ্জ হয় পরবর্তী, মানে একবার শুনানি হওয়ার পর রোস্টার চেঞ্জ হওয়ার পর পরবর্তী 2বার শুনানি হয়েছে। রোস্টার চেঞ্জ হয়ে যাওয়ার পর পরবর্তী বিচারপতি, মহামান্য বিচারপতির কাছে গেলেন, উনি এটা শুনে বললেন এটা আর্জেন্সি নেই। কি করব বলুন, কি করব বলুন? এখন ধর্ণা মানে গিয়ে বসে পড়লাম, এমন তো সম্ভব না। উত্তীর্ণরা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো, কেউ এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন না যে পারমিশন নিয়ে কি আন্দোলন হচ্ছে। কোনো আন্দোলন পারমিশন নিয়ে হয় না, কোনো আন্দোলন পারমিশন নিয়ে হয় না। পরিষ্কারভাবে জানাচ্ছি, আজকে কিন্তু খুব মানসিক চাপে আছি, শুধু পরিষ্কারভাবে বলে কোনো আন্দোলন কিন্তু পারমিশন নিয়ে হয় না। শুধু এটুকু বলবো, লয়ারটা আসুন, কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমাদের যদি গিয়ে বসে পড়া, আমাদের যে অফিস আমাদের নোটিফিকেশন দেবে তার সামনে গিয়ে যদি বসে পড়া অন্যায় হয়, কোর্টে দেখা হবে, আইনি পথে লড়াই হবে। আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছে টেটের জন্য, প্রাথমিক টেট। আর সেই টেট উত্তীর্ণ হয়ে 2 বছর পার হয়ে গেছে। কোথায় নিয়ে যাবেন, নিয়ে যান, আমরা কথা বলতে চাই। দেখুন, আমাদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, শুধু কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্ল্যাটফর্ম তৈরি করা হয়, সেখানে বড় বড় বক্তৃতা দিয়ে বেরিয়ে যায়। সেই ক্ষমতাটা কিন্তু আমাদের মধ্যে আছে। ক্ষমতা নেই বললে ভুল হবে, প্ল্যাটফর্ম থাকলে যে কেউ দেখিয়ে দিতে পারে। এত চিৎকার করছে, এত প্রতিবন্ধীরা রাস্তায় নেমে হাঁটছে, যারা চলতে পারে না তাদেরকে মানে হুইল চেয়ারে করে তারা আসছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। মুখ্যমন্ত্রী দেখছেন, সবই বুঝছেন, কিন্তু এদের নিয়ে কোনো কথা নেই। 10 লক্ষ শূন্য পদ, 10 লক্ষ শূন্য পদ আছে সরকারি দপ্তরে। তার থেকে এখন আর 50,000 বলবো না, যা অবস্থা, উত্তীর্ণদের সবার নিয়োগ দিতে হবে। আসুন না, অবরুদ্ধ করি, অফিসে কাউকে ঢুকতে দেব না। আমি পরিষ্কারভাবে বলছি, অহিংস পদ্ধতিতে সত্যাগ্রহ, সত্যের অধিকার, এটা আমাদের সত্য। 2017-র প্রাথমিক টেট নোটিফিকেশন লাস্ট 17-19 দিয়ে শুরু হয়েছিল, লাস্ট ডিএলএড। তারপরে দেখুন তো 18 সাল থেকে ডিএলএড পাস করেনি, 18-20 হয়নি, 19-21 হয়নি, 20-22 হয়নি, 21-23 হয়নি। ভাবুন তো একটু, এরা তো টেট দিয়ে মানে একবারই সুযোগ পেয়েছে তারা, 22-এর টেটটা। এটা নিজের জায়গায় এই সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কমেন্ট হবে। উত্তীর্ণ যারা আছেন তাদেরকে বলবো, উত্তীর্ণরা যারা আছেন, বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু বলবে, কে টেট কোয়ালিফাইড, কে প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, 2022-এর প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, কে 2014-র প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, কে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, কে টেট দেওয়ার জন্য অপেক্ষা করছে,
কেউ রেজাল্টের জন্য অপেক্ষা করছে, সবাই মিলে কিন্তু লাইভ দেখছে। তাই বলবো, কমেন্ট না দেখে নিজের কাছে বলুন যে আমি জানুয়ারি মাসে যাচ্ছি। পুলিশ প্রশাসন চাইবে যাতে ঝামেলা না হয়, নিজের মানে কোনো আন্দোলন না হয়, কিন্তু আন্দোলন কি কারণে হচ্ছে সেটা কিন্তু কেউ খবর রাখে না, যে কি কারণে আন্দোলন হচ্ছে, তোমাদের ব্যাপারটা কি। তাদেরও সেই মানে আমাদের কথা শুনে যে মেন জায়গায় গেলে যেখানে কাজটা হবে সেই জায়গায় নিয়ে যেন, কিন্তু সেই সাহস তারা কিন্তু দেখাচ্ছে না। ভ্যাকান্সি কম এলে কিন্তু অনেকের ভালো স্কোর থাকলেও কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ একই স্কোর কিন্তু প্রচুর সংখ্যক রয়েছে। 0.5, 0.3, 0.2, 0.6, 0.9 এইরকম পয়েন্টে কিন্তু বাতিল হয়ে যাবে, কম্পিটিশন থেকে মেরিট লিস্টে কিন্তু বাদ চলে যাবে। অনেকে মনে করছেন যে 27 স্কোর আছে, 26 আছে, 28 আছে, আমার তো দাঁড়ালেই ইন্টারভিউ বোর্ডে দাঁড়ালেই চাকরি হয়ে যাবে। আর এবারে তো 32, 33 কাট অফ নেমেছে, 31। তো এই 2017 প্যানেল দেখে 2017 প্যানেল দেখে আপনারা ভাবছেন যে চাকরি হয়ে যাবে, যখন এই ভ্যাকান্সি অটোমেটিক্যালি টেট উত্তীর্ণদের তুলনায়, পূর্ণ প্রশিক্ষিতদের তুলনায় যদি ভ্যাকান্সি কম চলে আসে, তখন তো স্কোর তো আর সেই 31, 32, 29 হবে না, তখন তো সরি মানে কাট অফ, তখন তো কাট অফ আরও বেশি বেড়ে যাবে। ইন্টারভিউয়ে নাম্বার পেলেও আপনি কাট অফে ধরতে পারবেন না। এর একমাত্র পথ শূন্য পদ। যারা ভাবছেন যে আমার 28 স্কোর আছে, আমি যাব 28, 29, 30, 31, 32, ডেমোতে 2 আর মানে আমি যে উপস্থিত হয়েছি তাতে 2 পেয়ে, আমি 4 পেয়ে আমি মোটামুটি কাটাবে চলে আসব, কিন্তু এই ধারণাটা ত্যাগ করুন। 2017 প্যানেল, 2017 ইন্টারভিউ, 2017 টেটের এই রিক্রুটমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ওর সাথে যদি আপনি মেলাতে চান, ওর সাথে যদি আপনি সামঞ্জস্য করতে চান, তাহলে কিন্তু ভুল হবে। উত্তীর্ণ যারা আছেন, একটা বড় নিয়োগের দাবিতে রাজপথে নামুন, আর সহ্য হচ্ছে না। শিক্ষামন্ত্রীর কাছে বারে বারে গেছে, শিক্ষামন্ত্রীর সাথে সামনে কথা বলেছি, হাইকোর্টে দেখা হলো, কথা বললাম, এছাড়াও বাঁকুড়াতে কথা বললো, তার মধ্যে আবার গোবরডাঙ্গাতে কথা বলা হলো, 3 জায়গার তৃণমূল ভবনে গিয়ে কথা হলো। তো এই তো হচ্ছে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া, মুখ্যমন্ত্রীর সিগন্যাল ছাড়া কোনোভাবে নোটিফিকেশন আসবে না। ওবিসি মামলার সমস্যা যেই বলুন না কেন, তাদেরকে সামনে বলুন তো যে ওবিসি মামলার কোথাও লেখা আছে যে অর্ডার কপিতে যে রিক্রুটমেন্ট করা যাবে না। অন্তত শর্ট নোটিশ দিয়ে অন্তত শুরু তো করুক, তাহলে তো নতুন করে আর কেউ ঢুকতে পারবে না। এরপরে যা দেখতে পাচ্ছি, যারা অন্য ট্রেনিং নিয়ে যারা টেট কোয়ালিফাই করেছিল, তাদেরকে ঘুরপথে আবার ডিএলএড করে আবার এর মধ্যে আনার চিন্তা ভাবনা। যদিও ওই বিষয়টা অনেক জটিলতা আছে, এটুকুই বলছি। তো এটা যদি হয়েও যায় কোনো কারণে কোর্টের অর্ডারে, কারোর কিছু করার থাকবে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। হঠাৎ করে প্রশ্নভুল মামলার রায় চলে এলো, কোনো প্রশ্নভুল মামলার রায় যদি চলে আসে, এটা কেউ বলতে পারে না কখন কি হবে। আইন আইনের পথে চলবে, সে আমাদের জন্য অপেক্ষা করবে না, তখন তো মাথা পেতে নিতে হবে। কিন্তু নিয়োগ নোটিফিকেশনটা চলে এলে, সেই জায়গাটা কিন্তু নতুন রায় এলে তার সাথে নাও যুক্ত হতে পারে, হয়তো পর্ষদ বলতে পারে পরবর্তী রিক্রুটমেন্ট থেকে তাদেরকে নেওয়া হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি করতে হবে, আমরা পাচ্ছি না করতে। অবরুদ্ধ না করতে পারলে প্রাথমিক পর্ষদ বলুন, শিক্ষা দপ্তর বলুন, বসে আমাদের সাথে আলোচনা করা হোক, বসে আলোচনা করা হোক আমাদের সাথে। এছাড়া কিন্তু সম্ভব নয়। যে যা নিজের জায়গা কিন্তু দেখছে। টেট উত্তীর্ণ আমরা যারা আছি, তারা আমাদের কথা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের কিন্তু অনেক আন্দোলন করে দেখেছি, মিছিল করে দেখেছি, কেউ শোনে না। মানে এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে বাংলায়। অন্য রাজ্যের ওরা শুনলে ভাবে যে উত্তীর্ণরা, আপনি ওটা শিক্ষক মানে যে নিয়োগের পরীক্ষা, সেখানে উত্তীর্ণ হয়ে চাকরির জন্য আন্দোলন করতে হচ্ছে, তাদের অবাক লাগে এই জায়গাগুলো। পাশের রাজ্য বিহার, ত্রিপুরা, ওদিকে রাজস্থান, প্রাইমারি কি হারে রিক্রুটমেন্ট দিচ্ছে, তাদের কোনো আইনি জটিলতা নেই।
আর এটাও স্বাভাবিক, কিছুজন আছে যারা বিভিন্ন মানে একটা নোটিফিকেশন আসার পর বিভিন্নভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় গিয়ে একটা মারাত্মক মানসিক টেনশনে আছে। হয়তো আপনারা নিজের টেনশন করেন, আর আমাদের এই 23 জেলার এই উত্তীর্ণরা যারা হাজার হাজার চাকরি প্রার্থীরা আমাদের দিকে তাকিয়ে থাকে, সেই জায়গা থেকে কতটা টেনশন, কতটা মানসিক চাপ বলে বোঝাতে পারবো না। অনেক গ্রুপ আছে, অনেক আছে, কিন্তু এই দায়িত্ব নিয়ে কাজ করা, তাদের নিয়ে ভাবা, মাথাটা বনবন করে ঘোরে। এখন ঘুরছে মাথাটা বনবন করে ঘুরছে। গ্রুপ অনেক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক থাকবে, কিন্তু দায়িত্ব নিয়ে এতজন মানে চাকরি প্রার্থীরা একটা মুখের কথায় তারা রাজপথে নামে। একটা মুখের কথায় বৃষ্টিতে ভিজে সারা রাত সেই ভিজে কাপড় পরে বাড়িতে যায়, ভিজে জামা কাপড় পরে বাড়িতে যায়। সেই সব চাকরি প্রার্থীরা যারা রাত জেগে তারা ওই খোলা আকাশের নিচে যারা শুয়েছিল, তাদের ছবিগুলো মাঝে মাঝে রাতে দেখি, খুব কষ্ট হয়। তারা ওইভাবে শুয়ে রয়েছে, কেউ জুতো মাথায় দিয়ে মানে বালিশ মতো করে পিছনে দিয়ে ঘুমোচ্ছে, কেউ গামছা দিয়ে ঘুমোচ্ছে, কেউ মুখের ওপর গামছা দিয়ে তারা ঘুমোচ্ছে। ওই মানে সল্টলেকের করুণাময়ীর বাস স্ট্যান্ডের সামনে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ধুলো বালি ওই অবস্থায় রাত কাটিয়ে দিচ্ছে। আবার পরের দিন সকালে গিয়ে সরকারি আধিকারিক কিংবা পার্টির মুখপাত্রের কাছে তাদের গিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে যে একটু মুখ্যমন্ত্রীর কানে তুলুন বিষয়টা। কতটা কষ্ট লাগে, সেই জন্য দায়িত্বটা বেড়ে যায়। এবং এই দায়িত্ব কি করে, এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবো, বা আমরা এই ঐক্যমঞ্চ যারা সত্যি কথা বলতে কি কিছুজন প্রচুর খাটে, কি হবে, শূন্যপদ না হলে কি হবে, সাধারণ চাকরি প্রার্থীরা যে আমাদের সাথে একসাথে লড়াই করেছি, কেউ যদি বাদ চলে যায় তাদের কি হবে? তারা কি সত্যি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এতদিন অপেক্ষা করে করে? এই 2 বছর পর, আর ওদিকে 5 বছর গেল, তো এত বছর পর একটা রিক্রুটমেন্ট, তার মধ্যে যদি মেরিট লিস্টের নাম না আসে তাদের অবস্থাটা কি হয় ভাবুন তো। এই জায়গাটা কিন্তু খুব কঠিন জায়গা। আমাদের লক্ষ্যটা আমরা কিন্তু অন্যদিকে তাকাই না, আমরা লক্ষ্য রেখে দিয়েছি যে প্রাথমিক শিক্ষক, আমরা ইন্টারভিউয়ের জন্য পড়াশুনো থেকে শুরু করে এগুলো করতে হবে, কবে নোটিফিকেশন আসবে কবে না আসবে, এই করে করেই কিন্তু দিন চলছে, আর থাকা যাচ্ছে না। এই যে ডিসেম্বর মাসের আর কয়েকটা দিন বাকি আছে, এরপরে কিন্তু খুব দ্রুত ডিসেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা ডেট ঘোষণা করব। পুলিশ প্রশাসন থাক, র্যাব থাক, কাঁদানো গ্যাস থাক, পুলিশের ভ্যান থাক, আমরা যাচ্ছি। আর আমি বা ঐক্যমঞ্চ আমরা আন্দোলনের ডাক দেব আমাদের নাম দিয়ে। আগে যেতে 20-22-এর সমস্যা, এখন ওবিসির সমস্যা, এ তো চলতে থাকবে, এর শেষ নেই। 20-22-এর কেসটা কতবার মানে তাদের সাথে দেখা হয়েছিল, কতবার তোলার চেষ্টা হয়েছে, মানে যারা 20-22 তারা চেষ্টা করেছে 20-22টাকে তোলার জন্য, তুলতে পারিনি। পর্ষদের সদিচ্ছা থাকলে, পর্ষদ মনে করলে 20-22 কেসটা কিন্তু দ্রুততার সাথে কিন্তু সমাধান করতে পারে। আজকে ইচ্ছে যদি থাকতো তাহলে এই যে শুনানি হলো, লাস্ট ওবিসি শুনানি, একটা পয়েন্ট বের করলে কত সুন্দর হতো, যে প্রাথমিক শিক্ষা আর্টিকেল 21A 6 থেকে 14 বছরের যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রাইট অ্যাক্ট, যে শিক্ষার অধিকার আইন শিশুদের, সেটা লঙ্ঘন হচ্ছে। শিক্ষক না হলে চালানো যাচ্ছে না, প্রাথমিক শিক্ষক দরকার। রিক্রুটমেন্টের বিষয়টা যদি একটু তুলে দিতেন, যে রিক্রুটমেন্ট করতে চাই, পরে যখন এই মামলাটা সমাধান হবে সেই মামলার উপর রায় হবে, মামলা মেনেই মামলা যে অর্ডার হবে সেই অর্ডার অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি হবে, দ্রুততার সহিত কিন্তু কাজ চালানো সম্ভব। টেবিলের কোথায় আছে 22-এর ফাইল, সেটা খুঁজে বের করতে আসুন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। থাকছি আর প্রত্যেক উত্তীর্ণদের বলবো যে নিজের জায়গা থেকে তৈরি হন। যখন পুলিশ ভ্যানে আমাদের গাড়িতে করে তুলবে, তারা পুলিশ চাইবে তারা আন্দোলনটাকে রাস্তা ফাঁকা করতে, আর পিছন থেকে কেউ পালিয়ে যাবেন না।
এটা হবু শিক্ষকদের কাজ না। আমি বলেছি সত্যাগ্রহ, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, সত্যের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই এটা। আমার ভাইয়েরা বন্ধুরা অ্যারেস্ট হচ্ছে, তারা পুলিশ হুঁকো ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছে বড় বড় ভ্যানে করে, আর পিছন দিক থেকে একদল আছে তারা বেরিয়ে যাও বাড়িতে। এই জায়গাটা করবেন না, লাইভে পরিষ্কারভাবে এটা বলা ঠিক না, এটা করবেন না। লড়াইটা একসাথে করব, লড়াইটা একসাথে যেখানে নিয়ে যায় সেখানে যাব। তবে এবারে যাচ্ছি না, এবারে বসবো, এবারে বসবো। কারোর প্রতি বল প্রয়োগ করে নয়, একটা শিক্ষক হিসেবে আমরা বসছি। যত সংখ্যক যাক সেটাই কিন্তু সম্ভব হবে না, যত সংখ্যক যাবে সম্ভব হবে না। প্রত্যেক 22 স্টেটকে আসতে হবে, উত্তীর্ণদের আসতে হবে, না হলে কিন্তু আমরা সফলতা পাবো না। আমরা অবরুদ্ধ করব। শিক্ষা দপ্তরের আধিকারিক তারা আসবে, এসে আমাদের সাথে কথা বলবে, আমাদের দাবি দাওয়াগুলো শুনবে, নির্দিষ্ট ডেট দেবে, সেই ডেটে অনুযায়ী কাজ হবে। পরিবর্তন যদি সম্ভব চান, এই পরিবর্তনটা যদি করতে চান, পথে আসুন। আমাদের কষ্ট কেউ বুঝবে না। এই মানে বিভিন্ন বিশিষ্টজন, বুদ্ধিজীবী, এরা টেবিল চাপড়ে প্যানেলে, আমি তো গেছি এর আগে, যে তর্ক বিতর্ক যেগুলো হয় চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, তো টেবিল চাপড়ে টেবিল ভেঙে ফেলবে, কিন্তু দিনের শেষে সবাই এক। উত্তীর্ণদের বা বঞ্চিতদের পাশে কেউ নেই। তাই বলবো, পরিবারের মুখের দিকে চেয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে আসুন। আমরা আলোচনায় বসতে চাই। আমরা শুধুমাত্র কমিশনারের কাছে অ্যাপ্লিকেশন করছি, কমিশনার স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি কমিশনারের কাছে পাঠিয়ে দিলেন, 2-4 কথা বলে, একটা মানে অনিশ্চয়তার কথা, অনিশ্চিত কথা বলে আমাদের বুঝিয়ে পাঠিয়ে দিলে, বাড়ি চলে এলাম একটা লাইভ করে। এভাবে সম্ভব না। কমিশনারের কাছে 15 দিন আগে আমরা মেল পাঠিয়েছি। একটা সিস্টেম, কি সিস্টেম চলছে? 15 দিন আগে একটা সিস্টেম, যে 15 দিন আগে জানাতে হয়। 15 দিন আগে ওনার টাইম চেয়েছি, উনি টাইম দেননি। আমরা গেছি, শুনে বললো মিটিংয়ে গেছে। আমি যখন বললাম মিটিং তো আছে, তাহলে আমরা দেরি করছি, তা বললো না, আজ দেখা হবে না। আমি তো 15 দিন আগে মেসেজ করেছি আপনাদেরকে, 15 দিন আগে আপনাদেরকে মেল করেছি কমিশনার সাহেবের সাথে দেখা করার জন্য। উনি বলতে পারেন 22 স্টেটের অবস্থাটা কোথায় রয়েছে। তো বলতে পর মিটিং আছে, পর মিটিং আজকে আছে, তাহলে আমাদের আমাদের রিমেল করে দিতে পারতেন যে আজকে দেখা হবে না। পুলিশ বলবে যে আপনারা একটা সঠিক প্রপার ওয়েতে আপনারা আসুন, কিন্তু প্রপার ওয়েতেও কিন্তু আমরা বিধানসভায় যাওয়ার চেষ্টা করেছিলাম। 26 তারিখের মহামিছিলের পর আপনারা যখন বাড়ি চলে গেছিলেন, তখন কিন্তু আমরা বাড়িতে আসিনি। আমি, পার্থজিৎ, মোহিত থেকে শুরু করে, অদিতি থেকে শুরু করে যারা ছিল, আমরা কিন্তু বাড়িতে আসিনি। আমরা কিন্তু ওইখানে পুলিশের প্রসেসটা দেখছিলাম, পুলিশের সাথে কথা বলে। তখন ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, ধর্মতলা। তখন কিন্তু আমরা ওই চিন্তা ভাবনা করে পুলিশের প্রসেসটা দিলাম, বিধানসভায় আমরা যাব, 3-4 জন যাব আমাদের ডেপুটেশন নিয়ে। কেউ কিন্তু খোঁজ নেইনি। আর এত চেষ্টা করলাম, আমরা কিন্তু ঢুকতে পারিনি। তাহলে প্রপার ওয়েটা কি? আমরা যদি কালীঘাট অভিযান যাই, বলবে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য একটা ওয়ে রয়েছে, একটা সেই প্রপার ওয়েটা নিয়ে আসুন। আমরা সেই প্রপার ওয়েটাও কি আমরা জানি না। আমরা গিয়েও দেখেছি, সেখানে দেখা হয় না। কি ভুল কাজ করেছি আমরা, বলুন তো? কি ভুল কাজ? একটা সরকারের কাছে চাইতে পারি না? দীর্ঘদিন অপেক্ষা করে করে সকলের নিয়োগ কি চাওয়াটা কি বড় অন্যায়? তথ্য আছে, এখন তথ্য আছে, পাশের রাজ্য বিহার কি হারে নিয়োগ দিচ্ছে। ওরা পাচ্ছে, আপনারা পারবেন না কেন? কেন পারবেন না বলুন? এই জায়গাটা সামনাসামনি বলতে, চোখে চোখ রেখে বলতে আসুন।